সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা, আর সেই সর্বোচ্চ আদালতের কড়া বার্তার পরেও বিচারককেই হুমকি। তৃণমূল প্রার্থীর হুমকি, আর এবার প্রধান বিচারপতিকে চিঠি দিলেন বিচারক। তৃণমূল নেতার বিরুদ্ধে দুই বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ, আর দুজনের মধ্যে একজন মহিলা অফিসার রয়েছেন বলেও কমিশন সূত্রে খবর। ঠিক কি হয়েছে কমিশন সূত্রে, আর কি খবর আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, দুই জুডিশিয়াল অফিসাররা যারা কাজ করছেন কোচবিহারে, সেক্ষেত্রে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কালকে যখন হাইকোর্টে এই বৈঠক হয় এবং সেখানে কিন্তু দেখা যায় যে একটি চিঠি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমার কোচবিহারের তৃণমূল কংগ্রেসেরই লেটার হেডে একটি চিঠি লেখা হয়েছে, যেখানে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই জেলার এক প্রেসিডেন্ট লিখছেন যে এত নিষ্পত্তি কম হচ্ছে কেন, দেখে নেওয়া হবে, এমন একটা বক্তব্য রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে একজন মহিলা যিনি জুডিশিয়াল অফিসারও রয়েছেন, তার ক্ষেত্রে প্রযোজ্য যে তাকেও বলা হয়েছে যে এত নাম বাদ যাচ্ছে কেন, এরকম ধরনের হুমকি দেওয়া হয়েছে। সেই বিষয়ে কিন্তু প্রধান বিচারপতির কাছে কিন্তু সেই চিঠি তুলে ধরা হয় এবং অবশ্যই অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। কমিশনের সামনেই কিন্তু ডিজির কাছে সেই চিঠি তুলে ধরেছেন এবং বলেছেন যে নিরাপত্তা কে দেবে। এবং সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসারকে এইভাবে চিঠি লিখে যে একেবারে হুমকি দেওয়া হচ্ছে, সেই প্রসঙ্গ ওঠে। এবং ইতিমধ্যেই জানা গেছে কমিশন সূত্রে খবর যে এই দুই জুডিশিয়াল অফিসারদের যে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাও বাড়ানো হয়েছে। অর্থাৎ বুঝতে পারছো যে জুডিশিয়াল অফিসাররা কিন্তু এর আগেও আমরা জেনেছিলাম যে তারা কিন্তু নিরাপত্তার অভাব বোধ করছেন এবং সেক্ষেত্রে কিন্তু একাধিকবার হাইকোর্টে প্রধান বিচারপতির সঙ্গে কিন্তু কমিশনের বৈঠকও হয় যে তাদের নিরাপত্তার কি হবে। সেক্ষেত্রে কিন্তু এই খবরও সামনে আসছে যে কালকে এই বৈঠকে প্রসঙ্গ ওঠে যে দুই জুডিশিয়াল অফিসারকে হুমকি দেওয়া হচ্ছে, চিঠি দিয়ে বলা হচ্ছে যে এত নিষ্পত্তি কম কেন এবং কেন নাম বাদ যাচ্ছে। সেই প্রসঙ্গে কিন্তু ডিজির কাছে এই চিঠি তুলে ধরা হয় এবং কমিশন সূত্রের খবর এই দুই জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন তাদের কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। ধন্যবাদ রুমা। আর এরই মধ্যে অর্থাৎ যে অভিযোগ সামনে এসেছে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে, তিনি বলছেন যে কোনো হুমকি নয়, অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে। নির্বিচারে যেন নাম বাদ না দেওয়ার আর্জি জানিয়েছিলাম, আমি কোনো হুমকি দিইনি, এটা শুধুমাত্র অনুরোধ ছিল। আমার কোনো কথা খারাপ লাগলে আমি ক্ষমা প্রার্থী দাবি করেছেন তৃণমূলের কোচবিহারের জেলা সভাপতি, যিনি বর্তমানে প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। আমি মহানন্দাদির কাছে যাব। মহানন্দাদি, মানে অভিযোগটা ভয়ঙ্কর। দেখুন, এই জুডিশিয়াল অফিসাররা বা বিচারকরা তারা কাজ করছেন সুপ্রিম কোর্টের নির্দেশে। অভিজিৎ দে ভৌমিক, যিনি বর্তমানে তৃণমূলের প্রার্থী, তিনি চিঠি দেওয়ার কথা মানছেন, তিনি ক্ষমা চাইছেন, কিন্তু অভিযোগটা তো মারাত্মক। হ্যাঁ, এটা তো আদালতের নির্দেশে কাজগুলো হচ্ছে, কাজে তারা তাদের কাজ করছেন, কাজে তাদের হুমকি দেওয়া বা কোনোভাবে তাদের ডিস্টার্ব না করাই উচিত। কাজটা যাতে তাড়াতাড়ি হয় সেটাই করা উচিত। এরকমভাবে হুমকি দিলে তো জিনিসটা তো কোনোভাবেই সলিউশন হবে না। একটু যোগ করছি মহানন্দাদি, মানে এর আগে আমরা এসআইআর প্রক্রিয়া চলাকালীন দেখেছিলাম বিএলওদের কিভাবে হুমকি দেওয়া হয়েছিল, একের পর এক নেতারা তারা হুমকি দিয়েছেন, আর এবার বিচারকরা যারা সর্বোচ্চ আদালতের নির্দেশে কাজ করছেন তারাও রেহাই পেলেন না। তার মানে বিচারকদের তো একটা স্থান আছে সমাজে, সেই জায়গাটা তো মনে রাখতে হবে। কাজে এই মানে হুমকি দেওয়া ইত্যাদি যদি এগুলো সমানে চলতে থাকে তাহলে তো শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, বিচারক তাদের অসম্মান করা হয়, এইটা একটু মনে রাখতে হবে। তবে এসআইআর প্রক্রিয়াটার মধ্যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্টিভটা হয়ে যাচ্ছে শুধু ডিলিশন, এবং স্বাধীন দেশে বহু মানুষ তারা আগে বহুবার ভোট দিয়েছেন, তাদের মানে জায়গা রয়েছে এখানে, তাদের পিতৃপুরুষ সব এখানে আছে, তাদের নাম আসছে না, এগুলো খুব অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি রিসেন্টলি কালকেই একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আমার পূর্বপুরুষরা এই বাংলাতে তার জন্য ট্রাইব্যুনাল রয়েছে এবং বিবেচনাধীন যারা পরবর্তীতে সমস্যা হয় সুপ্রিম কোর্ট গোটা নির্দেশ দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট ঠিক কি বলেছিল অর্থাৎ সর্বোচ্চ আদালত, যে আমরা সবাইকে বলছি জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুলবেন না। জুডিশিয়াল অফিসার যদি কাউকে অবৈধ ভোটার মনে করেন তিনি ভোট দিতে পারবেন না। জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, আমরা সবাইকে সতর্ক করছি, দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা করবে রাজ্য সরকার, স্পষ্ট নির্দেশ দিয়েছিল একেবারে সুপ্রিম কোর্ট। অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে, এই নির্দেশটাও সর্বোচ্চ আদালত দিয়েছিল। আমি প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, একটা বিষয় মনে পড়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন। আসবো কি আদি, আসবো অবশ্যই, একবারও বলতে পারি, আসবো কি আদি আপনার কাছে আসবো। আমি প্রদীপ্তর কাছে গিয়ে তারপর অবশ্যই আমি আপনার রিঅ্যাকশন নেব।
মানে প্রদীপ তো ঠিক এই প্রশ্নটা তো উঠবেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন কেন? কারণ এসআইআর এ সাধারণ মানুষকে হেনস্থা হতে হচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে। আর সেই সর্বোচ্চ আদালত যখন নির্দেশ দিচ্ছে যে এই জুডিশিয়াল অফিসারদের নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, তাদের নিরাপত্তা রাজ্যকে নিশ্চিত করতে হবে, প্রশ্ন তুললে দৃষ্টান্তমূলক জরিমানা, তারপরেও তারা তাদেরকে রেহাই দিয়ে পাচ্ছেন না, তারা এভাবে হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই প্রার্থী অভিজিৎ বাবু তার বক্তব্য সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তিনি একটা চিঠি দিয়ে অনুরোধ করেছেন যাতে দ্রুততার সঙ্গে কাজ হয়, এবং যদি তার কথায় কোনো রকম হুমকি বা এই ধরনের কথা থাকে তিনি নিঃশর্ত ক্ষমা চাইছেন। এবং তৃণমূল কংগ্রেসও বলছে যে সুপ্রিম কোর্ট যেভাবে ডাইরেকশন দিয়েছে সেই ডাইরেকশন আমাদের প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে, কারণ আমরা সাংবিধানিকভাবে দায়বদ্ধ দল। আমরা এমন একটা দল না যেখানে বলবো আন্দোলনজীবীরা কি করছে, আমরা এমন একটা দল না যেখানে আইনমন্ত্রী হয়ে বলবে যে যারা অপোজিশন পার্টির হয়ে কাজ করছে, কিরেন রিজিজুর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ফলে আমাদের মূল জায়গাটা সেটা হচ্ছে সাংবিধানিক দায়বদ্ধতাকে পালন করে যাওয়া এবং মানুষের অধিকার রক্ষার জন্য। যদি তোমরা খেয়াল করে থাকো, নির্বাচন কমিশনই দিচ্ছে এই একটা ছবি, এইখানে পরিষ্কার এই বছরের যে প্রিসাইডিং অফিসারদের জায়গাটা দেওয়া আছে, কোনো ভোটার যেন বাদ না যায়, কোনো ভোটার যেন বাদ না যায়, এবং লিখেছে কোনো ভোটার যেন বাদ না যায়, এটা পরিষ্কারভাবে ম্যানুয়ালে লিখে দিচ্ছে। একটা প্রশ্ন তো ওঠে, মানে কোনো ভোটার যেন বাদ না যায়, যেটা তুমি বলছো, তার জন্য বিচারকদের এভাবে চিঠি দেওয়া যায় না? বিচারকদের চিঠি দেওয়া যদি আইনত অন্যায় হয়ে থাকে সেই অন্যায়ের দায় তাকে নিতে হবে, এবং তৃণমূল কংগ্রেসও সেই অন্যায়ের সঙ্গে কোনো রকম আপোষ করবে না। কেয়াদি দেবস্মিতা, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি তৃণমূলের আমলে জঙ্গল রাজ চলছে, এটা ভুল বলেছিলাম, মহা জঙ্গল রাজ চলছে। মানে একজন প্রার্থী যে বিচারপতি বা যারা বিচারক এসছেন, যারা এসআইআর এর কাজ সম্পন্ন করছেন এবং সেটা উচ্চ আদালতের নির্দেশে, তাকে পর্যন্ত ধমকি। আসলে এই দৃষ্টান্ত তো স্থাপন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে। রাজ্যের মুখ্যমন্ত্রী দিন রাত রাজ্যের মানুষকে, ভোটারদের, মহিলাদের তিনি প্ররোচনামূলক মন্তব্য করছেন, তিনি উস্কানি দিচ্ছেন, মহিলাদের বলছেন কেন্দ্রীয় বাহিনী আসবে। এটা প্রথম নয়, 2021-এও বলেছিলেন, 2024-এও বলছেন, এখনো বলছেন। এবং আমি আপনাকে বলছি, এই যে রাজ্য বা যে দল মাননীয় বিচারপতি, হাইকোর্টের বিচারপতির বাড়িতে যারা পোস্টারিং করতে পারে, যারা বিচারপতির এজলাসের বাইরে গুন্ডাগিরি করতে পারে, ধর্ণা দিতে পারে, তারা ধমকি দেবে, এটা তো আশ্চর্য হচ্ছেন কেন? বরং না করলেই আশ্চর্য হতো। আমরা দেখেছি গতকাল একজন ভোটকর্মী সৈকত চট্টোপাধ্যায়, তাকে রানাঘাট তিনি আপত্তি জানিয়েছেন যে আদর্শ আচরণবিধিকে লঙ্ঘিত করা হচ্ছে, তাকে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হলো। এটা আমরা বলছি তো মহাজঙ্গল রাজ চলছে পশ্চিমবঙ্গে। আর এসআইআর নিয়ে একটা কথা বলছি, আইনমন্ত্রী হয়ে বলতে হবে যে এখানে কিন্তু দুজন মানে গ্রেফতারও করা হয়েছে এবং শোকজও করা হয়েছে ভিডিওকে। আমি বলছি, আমি একটা কথা, সেটা স্বাভাবিক, নির্বাচন কমিশন তো করবে। মহানন্দা ম্যাডাম বললেন না যে এই যে অসুবিধা হচ্ছে, অসুবিধা মানে বিলক্ষণ হচ্ছে, কিন্তু মহানন্দা ম্যাডাম জিজ্ঞেস করুন রাজ্য সরকারকে যে কেন যথেষ্ট সংখ্যক ডেটা এন্ট্রি অপারেটর বা অনুবাদক দেওয়া হয়নি। দেওয়ার কথা বলা হয়েছিল তো, কিন্তু তোমরা তো বলেছিলে বেসরকারি জায়গায় নিতে হবে, সেটা তো আমাদের এখান থেকে দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা তো তোমরা মানোনি, সেটা তো মানোনি তোমরা, একদমই মানোনি। আমি এই জায়গায় দুজনকেই থামাচ্ছি। দেখুন, এই যেভাবে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে বিচারকদের হুমকি দেওয়ার, সেক্ষেত্রে সিও মনোজ আগরওয়াল কি বলেছেন এবং শ্রমিক ভট্টাচার্য কে কি বলেছেন শোনাবো। এটা পিওর পুলিশিং ম্যাটার আছে, সিকিউরিটি ম্যাটার আছে। দিস ইজ নট আ ইলেকশন রিলেটেড ল অ্যান্ড অর্ডার ইস্যু, ঠিক আছে? ওটা যে আজে ওটা প্রথমবার কালকে জেনেছেন, যেটা যেখানে খবর গিয়েছে ওরা অ্যাকশন নেবে। খবর ডিজিপি থেকে, ইটস এ পিওর অ্যান্ড সিম্পল দেওয়া আছে পুলিশিং ম্যাটার, ইটস নট আ দ্যাট থিং ল অ্যান্ড অর্ডার ডিউ টু ইলেকশনস। এখনো আক্রমণ করেননি, তার জন্য জুডিশিয়াল অফিসার ভাগ্যবান। দক্ষিণ 24 পরগনার একজন জেলা জজ তো বলেই দিলেন যে পস্কো মামলার রায় পছন্দ না হওয়াতে আমি এবং আমার পরিবার প্রাণহানির আশঙ্কা করছে। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। এটাই তো পশ্চিমবঙ্গের পরিচিত চিত্র। আপনি বিভিন্ন জায়গায় জেলা আদালতগুলোর মধ্যে যান, সেখানে দেখবেন বিচার হচ্ছে, যদি কোনো তৃণমূল নেতা থাকেন ঘরের মধ্যে 100 লোক ঢুকে পড়ছে, বলছে বেল দিতেই হবে, নাহলে বাড়ি ফিরতে পারবেন না। কিন্তু দৈনন্দিন বিষয় পশ্চিমবঙ্গে। চয়নদা, দেখুন, খুব পরিষ্কার কথা। এখানে তো আমি জানি না এভাবে করা যায় কিনা। চিফ ইলেকশন কমিশনার
রাজ্যের এবং শ্রমিক ভট্টাচার্য পরপর বিবৃতি দিলেন এবং একে অন্যের সমর্থনই দিলেন, অসুবিধে কিছু নেই। এটা করা যায় কি, কতটা কীভাবে কি, এইসব আমি প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু আমি কেউ পরিষ্কার জিজ্ঞেস করছি ভোটারদের কি হবে? এই তো ধমক ধামক কে দিচ্ছে না দিচ্ছে সেসব নিয়ে কথাবার্তা হচ্ছে। তো এখানে জুডিশিয়াল যে ওরা বলছে জুডিশিয়াল দেবে তো কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, কোনো কথা বলা যাবে না। তো সিজারের প্রশ্নই আমি মেনে নিলাম, কিন্তু 37 লক্ষ নাকি বেরিয়ে আসবার কথা। এখনও পর্যন্ত 2 দফায় মাত্র 22 লক্ষ ভোটারের নাম এসছে, বাকি 15 লক্ষ কোথায়? আজকে এখন আমি বসে আছি, ভোরবেলা আমি জানতে পেরেছি 22 লক্ষ ভোটারের নাম বেরিয়েছে, 37 লক্ষের নাম নাকি নিষ্পত্তি হয়ে গেছে। আমরা বেশ কয়েকজনের নামের মধ্যে পেয়ে গেছি যারা ভোট দিচ্ছেন, এবং কেয়া ম্যাডাম শুনলে নিশ্চিন্ত হবেন যে তারা কেউ কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের নন, তারা জেনুইন ভোটার। 2 একজন এলআইসির অফিসার পর্যন্ত রয়েছেন, তাদের নাম বাদ চলে গেছে, ডিলিট করা হয়েছে। কিন্তু ল অফ এক্সক্লুশন চলছে। ডেমোক্রেসিতে ল অফ এক্সক্লুশন হয় না, কল্যাণ রাষ্ট্রে কনসেপশন কখনো সিটিজেনদের এক্সক্লুশন হয় না। এই এক্সক্লুশন সিটিজেনদের রাইট দিলেন না, আগে থেকে আপনি বৈধ নাগরিক থেকে এক্সক্লুশন শুরু করছেন। এই ভোটার রাইট কেড়ে নিচ্ছেন আপনি, রাইট কেড়ে নেওয়া তো অনেক কিছু কেড়ে নেওয়া হবে। এখন মুশকিলটা কোন জায়গাটা, এইটা কথাটা বলবার ফলে এটা সমস্তই রাখার, আরে এটা মহা মুশকিল। আপনারা তো জীবনের অধিকার কেড়ে নিচ্ছেন, নিজের জীবনের অধিকার কেড়ে নিচ্ছেন। জয় শ্রীরাম না বললে মারধর খাচ্ছেন, জয় শ্রীরাম বলে প্রাণী মারতে পারছেন। আপনারা তো ছবি বিক্রি করে গতকাল রঘুনাথগঞ্জে যেটা করেছে, রঘুনাথগঞ্জে ভিডিও দেখা যাচ্ছে দোকান ভাঙা হবে, এবার দোকান ভাঙা হবে। এগুলো আদর্শ আপনার তো অ্যাফিলিয়েশন বন্ধ করে দেওয়া উচিত। এখানে যদি হিন্দুত্বের কথা বললে সংবিধান সম্মত বলো আপনারা, সংবিধান এখানে, সংবিধান আপনারা এখানেই। আমি দুজনকে থামালাম, জয়েন্দাকে আগে থামালাম, একটু মহানন্দাদির কাছে যাও। মহানন্দাদি, প্রশ্নটা তো এখানেই ওঠে, সাধারণ ভোটারদের ক্ষেত্রে যদি ধরি, বিচারকদের যদি এভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ সামনে আসছে যেভাবে, তাহলে ভোটারদের নিরাপত্তা সেটাও তো প্রশ্নের মুখে ভোটের আগে। অবশ্যই নিরাপত্তাটা তো প্রশাসনকে দেওয়ার, প্রশাসনেরই কাজ দেওয়া। সেখানে বিচার ব্যবস্থা, আমি যেটা আগেও বলছিলাম যে শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা বা বিচারক, তাদের অসম্মান করা মানে কিন্তু ওই পজিশনটাকে অসম্মান করা, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু এই যে প্রক্রিয়ায় আমার প্রশ্ন হচ্ছে খুব স্পেসিফিক, যে এই ভোটে, পশ্চিমবঙ্গের ভোটের এত আগে আগে এত কম সময়ের মধ্যে কেন এসআইআর প্রক্রিয়া শুরু হলো? এটা তো অনেক আগে থেকে করা যেত। এবং ডিলিটেড, যেটা আমরা বারবার বলতে চাইছি, যেসব মানুষের নাম ডিলিটেড তারা কি করে আবার এই ভোটার লিস্টে আসতে পারে? যারা জেনুইন ভোটার, তাদের নাম যদি একজনের নামও যদি বাদ যায়, সেটা অগণতান্ত্রিক। এটা গণতান্ত্রিক দেশে মেনে নেওয়া যায় না যে একজন বৈধ নাগরিক একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যে কোনো টেকনিক্যাল এরারের জন্য যদি তার নাম বাদ যায়, তার দায় কে নেবে? কাজে এই প্রসেসটা এত তাড়াতাড়ি কেন শুরু করা হয়েছে? এবং একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে বা প্রচুর এই সংখ্যক মানুষের নাম বাদ যাচ্ছে, এটা একদম পরিষ্কার। কেরালে পর্যন্ত হচ্ছে, এক সেকেন্ড বলছি তো, কেরালে পর্যন্ত হচ্ছে, তামিলনাড়ুতে পর্যন্ত হচ্ছে, যেখানে আমাদের ভাষা নিয়ে সমস্যা থাকতে পারে। গুজরাট, সেখানে হচ্ছে, কোন জায়গায় অসুবিধা হচ্ছে না, কেন পশ্চিমবঙ্গে বারে বারে সমস্যা? অবৈধ ভোটার যেন এই তালিকায় না থাকে, সেরকম কোন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। যখন ভোটারদের কথা হচ্ছে, তখন আজকে প্রচারে গিয়ে ফিরহাদ হাকিমকে একেবারে ভোটারদের প্রশ্নের সম্মুখীন হতে হলো, উত্তেজনা তৈরি হলো। সেখানে কি হলো সেখানে দেখাবো। আমার রান্নাঘরে জল যায়, ওই ড্রেনে জল দিয়ে আমি হাত দিয়ে মুছি পরিষ্কার করি। আমার ঘরে লোক গেছে 8 বার চিঠি নিয়ে। এ হলো সব বিজেপির লোক, দাদাকে বদনাম করার চেষ্টা হচ্ছে এখান থেকে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বদনাম করার জন্য চেষ্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র, এবারেও তিনি এখানকার তৃণমূল প্রার্থী। শনিবার সেই ভবানীপুরেই দলনেত্রীর হয়ে প্রচারে গিয়েছিলেন ফিরহাদ হাকিম, আর তিনি এলাকায় থাকতেই জল জমা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসীদের একাংশ। পাল্টা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে উঠল মুখ বন্ধ রাখতে হুমকির অভিযোগ। শনিবার এভাবেই উত্তেজনা ছড়ায় ভবানীপুরের 82 নম্বর ওয়ার্ডে। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে বেরিয়েছিলেন ফিরহাদ হাকিম। তিনি জনসংযোগ স্থাপন করছিলেন এবং সেই জনসংযোগ স্থাপন করাকালীন আচমকাই ঠিক আমরা এইখানে যেখানে রয়েছি সেখানে কিন্তু বেশ কয়েকজন মহিলা, তারা কিন্তু রীতিমতো ফিরহাদ হাকিমকে ঘিরে তারা অভিযোগ করতে থাকেন যে এখানে জল জমার দীর্ঘদিনের সমস্যা। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভবানীপুরের 82 নম্বর ওয়ার্ডে নিকাশির কাজ ঠিক মতো করা হয় না।
এই নিয়ে পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিমকে অভিযোগ জানাতে গেলে তাদের পাল্টা রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করার হুঁশিয়ারি দেওয়া হয়। আমি বললাম, দাদা আমাদের বাড়ি দীর্ঘদিন নোংরা একটা জল জমে থাকে, আমাদের সমস্যা এখানে। সবাই ছেকে কেন বলছো এতে মিডিয়াতে, আমরা তো খারাপ কোনো পাড়ারই লোকেরা। হ্যাঁ, তৃণমূলই করে। তো কে যে বাংলা বাড়ি হবে না, হ্যাঁ শুনছি তো, সেটাই তো এখন বলে গেল কে। জনসংযোগের সময় এলাকার বাসিন্দাদের নালিশ নিয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, মানুষের অভাব অভিযোগ শুনতেই গিয়েছিলেন তিনি। তৃণমূলের একাংশের বিরুদ্ধে এলাকার লোকেদের মুখ বন্ধ করতে চাওয়ার অভিযোগ যদি সত্যি হয় তাহলে সেটা উচিত হয়নি। যদি কিছু ড্রেন ফেটে গেছে, সেইগুলো এখন পাইপ লাইন 9 ইঞ্চি পাইপ লাইনের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তাই এদেরকে বললাম আর 2-3 মাস অপেক্ষা করো। এখন একটু ওরা নম্র হয়ে যাচ্ছেন, নির্বাচন এসে গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে তিনি 365 দিন ভবানীপুরের মানুষের সঙ্গে থাকেন। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট, যে কেন্দ্রের দিকে নজর রয়েছে গোটা দেশের। কিন্তু প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় জিতুন বা শুভেন্দু অধিকারী, এলাকাবাসীদের এই অভাব অভিযোগগুলো কোনো দিন মিটবে কি? হিন্দোল দে, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ ফিরহাদ হাকিম তিনি দলনেত্রীর হয়ে প্রচারে গিয়েছিলেন চেতলায় এবং সেখানেই ক্ষোভের মুখে পড়েন সাধারণ ভোটাররা, তাকে জলের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন এবং তারপর আবার তৃণমূল কর্মীরা ওই স্থানীয়দের বাড়িতে গিয়ে চড়া হয়, তাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ সামনে আসে। অর্থাৎ মানে মহানন্দাদি, যে ঘটনা ঘটছে, প্রথমেই যে বিষয় সামনে আসছে যে তৃণমূলের প্রচারে গিয়ে ভবানীপুরের চেতলায় উত্তেজনা, মানে তার মানে ভোটাররা, সাধারণ ভোটাররা তারা প্রশ্ন করতে পারবেন না? না, ভোটাররা নিশ্চয়ই প্রশ্ন করতে পারবেন, উন্নয়ন দেওয়াটাই তো প্রশাসকের কাজ। কিন্তু একটা জিনিস একটু চিন্তা করো, 2011-তে যখন টিএমসি সরকার এসেছে, তারপর থেকে 16 এবং 19 এই অবধি কিন্তু তৃণমূল কংগ্রেসের যা যা কাজকর্ম, তার গ্রাফটা তোমরা যদি দেখো, সেটা পরিকাঠামো উন্নয়ন বলো বা অন্যান্য কাজ, সেটা যথেষ্ট ঊর্ধ্বমুখী। কিন্তু 2019-এ যখন বিরোধী হিসেবে বিজেপির প্রবেশ ঘটে এবং এতগুলো সিট তারা জেতে, তখন কিন্তু তৃণমূলের স্ট্র্যাটেজি, পলিটিক্যাল স্ট্র্যাটেজি বদল ঘটে। অর্থাৎ তারা কিন্তু এই যে জনমোহিনী সমস্ত যে সমস্ত তাদের কর্ম, মানে কাজকর্ম, সেটার উপর তারা অনেক বেশি জোর দেয়। তার কারণ বিজেপির যে একটা এজেন্ডা, ডিক্লেয়ার্ড এজেন্ডা, সেটা হচ্ছে হিন্দুত্ব। তার এগেইনস্টে তৃণমূলের তো অন্য কোনো সেই রকম এজেন্ডা তারা না দিতে পারলে তাদের লড়াই করবে কি নিয়ে? তাদের অভাব অভিযোগ থাকতে পারে, ভোটাররা তো প্রশ্ন করবেন, প্রচারে গিয়েছিলেন এবং প্রশ্ন করার অধিকার তো ভোটারদের আছে, কারণ তাদের নিজেদের হকের কথা তো তারা জিজ্ঞেস করবেন। মানে প্রদীপ তো তার মানে প্রশ্ন করা যাবে না, ভোটাররা প্রশ্ন করতে পারবেন না? প্রশ্ন তো 100 বার করা যাবে, ভোটাররা তো সেই কারণেই প্রশ্ন করলে তবে তো কোনো ভুল হলে সেটা কারেকশন হবে। কিন্তু উল্টো দিকটাও দেখতে হবে যে আরো ভোটাররা আছে যারা সেই প্রশ্নের উত্তর দিতে পারে। ওইটাই বলছি, প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে, না না না, ওই সুবিধাটাই কথাই বলছি। সেই অভিযোগই করছেন তারা। ওই সুবিধার অভিযোগ তো করবেনই, কিন্তু পাল্টা যে জায়গাটা, সেটা তুমি অন্য অ্যাঙ্গেলে দেখছো না কেন? যে ভোটারের প্রশ্ন করার অধিকার আছে, আর এক ভোটারেরও তো বলার অধিকার আছে যে ও ভাই ভুল বলছে, ও ভাই অভিযোগ করছে। ফলে আমার বক্তব্য হচ্ছে, তুমি বলতে চাইছো প্রদীপ্ত, যে অভিযোগটা সামনে আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা অধিকার না? তো অভিযোগ তো অবশ্যই অধিকার, কিন্তু অভিযোগের বিরুদ্ধে বলাটাও তো অধিকার, চড়া হওয়াটাও অধিকারের মধ্যে পড়ে। বেশ, কেয়াদি, বিষয়টা হচ্ছে, আমি এই মহিলার নিরাপত্তা বা সুরক্ষা নিয়ে আমি চিন্তিত। কারণ যে রাজ্যে যদি কেউ তার অভিযোগ জানান, তাকে দাগিয়ে দেওয়া হয় বিজেপি বলে, এটা পশ্চিমবঙ্গের, এটা কোন বাংলার সংস্কৃতি আমাকে বলতে পারে? আচ্ছা, এটা প্রথম নয়, সায়ন্তিকা দেবী বড়নগরে তিনি গেছেন, তাকে বলা হয়েছে কোথায় থাকেন। এরকম বিভিন্ন জায়গায় তৃণমূল যেখানেই যাচ্ছে, কাউকে চোর চোর বলা হচ্ছে, কাউকে বলছে যে কোথায় ছিলেন। এবং সায়ন্তিকা দেবী তো তেনাকে গামলা সায়ন্তিকা বলা হচ্ছে, উনি বলেছেন এক নতুন তত্ত্বের উনি এখন উদ্ভব করেছেন, যে কি, যে গামলা বড়নগর নাকি গামলা। উনিও এই সময় ছিলেন, কিচ্ছু করতে পারেননি। বিষয়টা হচ্ছে তা নয়, মানুষের অধিকার আছে বিলক্ষণ প্রতিবাদ করা, তাদের যে তারাই জনদেবতা, তারাই গণদেবতা, তারাই আমাদের যারা প্রতিনিধি, তাদের সাধারণ মানুষ ঠিক করবেন। তো সেখানে তারা বলবেন না। তিনি বলছেন যে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে খুব ভুল হয়েছে, মানুষের অভাব অভিযোগ শুনতে যাব বলেই তো এই জনসংযোগ। যদি ফিরহাদ হাকিম বোঝেন চয়নদা সেটা, তাহলে তৃণমূল বাকি নেতারা জানেন না? দেখুন, সবাই তো একরকম হন না। এই ববিদা মানে ফিরহাদ হাকিম, উনি 82 নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর, দীর্ঘদিনের কাউন্সিলর। মুশকিলটা হচ্ছে যে ওনাকে হাতের কাছে পেয়ে অভাব অভিযোগ তো জানাবেনি, এটা খুব স্বাভাবিক।
কিন্তু রাজনৈতিকভাবে যদি তারপর আক্রান্ত হয়ে যান, আমি বারবারই যেটা আক্রান্ত হয়ে যান যিনি প্রশ্নকর্তা পরিবারটি, তাহলে সত্যি আমরা যে কথাটা বলি সেটা বারবার প্রমাণিত হয়। দেখুন, কে বিজেপি কে সিপিআইএম, এই বিষয়টার থেকেও বড় মুশকিল হচ্ছে কি ডেমোক্রেসিটা যদি ডেমোক্রেটিক পরিষদ, গণতান্ত্রিক পরিষদ যখন বিরোধীদের বা সমালোচকদের জন্য যদি একটু কমে যায় না, আমি জানি না যে এরা আবার ববিদাকেই ভোট দেবেন কিনা বা যাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন কিনা, দিতেই পারে। কিন্তু প্রশ্ন যদি করেন তাহলে তার মানে যদি শত্রু হয়ে যায়, ভবানীপুর হাতের বাইরে বেরোচ্ছে কিনা সেটা আবার চৌঠা মের জন্য একটু ওয়েট করে যাও। নিশ্চিত থাকো দিদি আবার বেশি ভোটেই জিতবে 2021 সালের থেকে। আমার বক্তব্য হচ্ছে ভবানীপুরে যিনি গিয়েছেন তাকে লোকে চিনতে পারছে তো কোথায় থাকে কিনা, তাকে লোকে বুঝতে পারছে তো বিজেপি কি একেই চোর বলেছিল কিনা, আমরা তো সেটা জানি না। দুজন একই বাড়ি তো। নন্দীগ্রামে যিনি চিনতে পারছেন না কিন্তু তেরেও যাচ্ছে আবার, আমরা তো এখানে সেটাই দেখতে পাচ্ছি। বেশ কে সরকারে এসেছিলেন। আরেকটা জিনিস আমি বলছি মমতা ব্যানার্জির, মমতা ব্যানার্জির একটা জিনিস যে ভবানীপুরে উনি যে আগে বলেছিলেন আমি অবিসংবাদী নেত্রী, স্বাভাবিক আছে, কিন্তু পরে পরবর্তীকালে দেখছে তিনি বলছেন আমি এক ভোটে হলে জিতবো। মানে কোথায় তার আত্মবিশ্বাসটা নেমেছে আমি জানি না। আর মহানন্দা ম্যাডামের উদ্দেশ্যে বলতে চাই, উনি বারে বারে বিজেপি হিন্দুত্ববাদী পার্টি, আরে আমরা দ্বিচারিতা করি না তো যে আমরা শুকরের মাংসের উৎসব করবো না, গরুর মাংসের উৎসব করবো। শুনুন না, আরে ম্যাডাম আপনার অসুবিধা হচ্ছে কেন? রাজনৈতিক উত্তাপ একেবারে চরমে পৌঁছেছে স্টুডিওতেও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।